নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিচারপতি বনাম বিচারপতি, বিচার ব্যবস্থার দুর্গতি। আমি এসে গেছি, বলো কি খবর দেবে? আরে দাঁড়া দাঁড়া, রয়েশ, আগে বল তোর কি খবর? আমার খবর খুব একটা ভালো ছিল না, তবে এখন বিন্দাস। সে তো দেখতেই পাচ্ছি বিন্দাস আছিস। তা হয়েছিলটা কি? আর কি, যাকগে তুমি বলো তোমার কি খবর? আমার আর কি খবর, নিজের খবর নেই, তবে দেশের একটা বড় খবর আছে। কি খবর? কি হয়েছে দেশে? কদিন ছিলাম না, এমন কি হয়ে গেল? দেশের বিচার ব্যবস্থা নিয়ে গোলমাল দেখা দিয়েছে। বিচার ব্যবস্থা নিয়ে গোলমাল? কি হয়েছে গো? বিচারপতি বনাম বিচারপতির লড়াই বেঁধেছে। সে কি গো, এ তো বড় কাণ্ড হয়ে গেছে, আর আমি কিছুই জানি না। সেটাই তো বলছি, বড় কাণ্ড। গুজরাটের এক বিচারককে সুপ্রিম কোর্টে পাঠানো নিয়ে আরেক বিচারপতি আপত্তি তুলেছেন। গোলমাল বেঁধেছে সেখানে। কি গোলমাল বেঁধেছে গো, আমাকেও একটু বলো। তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই সবটা বুঝে যাবি। সুপ্রিম কোর্টে বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির আশা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সদস্য বিচারপতি বি.ভি. নাগারাত্না তার নিয়োগের সুপারিশে দ্বিমত জানিয়ে ডিসেন্ট নোট দিয়েছেন। এর আগে বিচারপতি নাগারাত্না পাঞ্চোলির নামের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন তার থেকে জ্যেষ্ঠ অনেক বিচারপতি রয়েছেন। তাদের মধ্যে ছিলেন গুজরাট হাইকোর্টের বিচারপতি এন.ভি. আঞ্জারিয়া। পরে আঞ্জারিয়াকে সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হয়। এবার বিচারপতি নাগারাত্না প্রশ্ন তুলেছেন পাঞ্চোলির গুজরাট হাইকোর্ট থেকে পাটনা হাইকোর্টে বদলি নিয়েও। জানা গেছে তিনি চেয়েছিলেন তার ডিসেন্ট নোটটি কলেজিয়ামের 25শে অগস্টে প্রস্তাবের সঙ্গে প্রকাশ করা হোক, কিন্তু সেই নোট প্রকাশ করা হয়নি। যদি বিপুল পাঞ্চোলি এখন সুপ্রিম কোর্টে যান, তবে তিনি 2031 সালে ভারতের প্রধান বিচারপতি হওয়ার লাইনে থাকবেন এবং তার মেয়াদ 1 বছরেরও বেশি হবে। সমালোচকরা বলছেন গুজরাট হাইকোর্ট থেকে ইতিমধ্যেই 3 জন বিচারপতি সুপ্রিম কোর্টে গেছেন, যা সেই হাইকোর্টের আকারের তুলনায় অযৌক্তিক। অথচ দেশের অনেক হাইকোর্ট এখনও প্রতিনিধিত্ব পায়নি। সর্বভারতীয় ক্ষেত্রে জ্যেষ্ঠ বিচারকদের তালিকায় বিচারপতি পাঞ্চোলি 57তম স্থানে রয়েছেন। বিচারপতি নাগারাত্নার মতে অনেক যোগ্য ও জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করে তাকে সুপারিশ করা হয়েছে। তিনি আরও মত দেন ভবিষ্যতে তার প্রধান বিচারপতি হওয়া বিচার বিভাগের স্বচ্ছতার স্বার্থে নাও হতে পারে। প্রসঙ্গত, বিচারপতি নাগারাত্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন এবং তিনিই হবেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি। মঙ্গলবার ক্যাম্পেইন ফর জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিফর্মসও একই উদ্বেগ প্রকাশ করেছে। বিচারপতি নাগারাত্নার ডিসেন্ট নোট এত গুরুত্বপূর্ণ কেন? কলেজিয়ামের যে কোনো বিচারপতির ডিসেন্ট নোট এতটাই গুরুত্বপূর্ণ। আর তুমি যে বললে জাস্টিস নাগারাত্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন, সিনিয়রিটির হিসেবে জাস্টিস নাগারাত্না দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন। এত সিনিয়র একজন বিচারপতির আপত্তি পাত্তাই দিল না কেন্দ্র। সেখানেই প্রশ্ন উঠছে, আপাত দৃষ্টিতে বিচারপতি নিয়োগে কেন্দ্রের ভূমিকা থাকে না মনে হলেও তা কিন্তু নয়। কেন্দ্রের ভূমিকা ঠিক কোথায় আমাকে একটু বুঝিয়ে বলো তো। দেখ, প্রধান বিচারপতির অধীনে কলেজিয়াম, সেই কলেজিয়াম সিনিয়রিটি হিসেবে পরবর্তী বিচারপতিদের নাম ঠিক করে। কলেজিয়ামের সুপারিশ যায় কেন্দ্রের কাছে, তারপর প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি বিচারপতি নিয়োগ করেন। এক্ষেত্রে আপত্তি থাকা সত্ত্বেও তা নিয়ে ভাবা হলো না কেন? তবে তো কেন্দ্রীয় সরকার চাইলে খতিয়ে দেখতে পারতো বিচারপতি নাগারাত্নার ডিসেন্ট। শুধু সুপ্রিম কোর্ট নয়, বম্বে হাইকোর্টের বিচারক নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। কি হচ্ছে বলো তো, আদালত নিয়ে তো প্রশ্ন উঠছে কেন? সব প্রশ্নই উঠছে কেন্দ্রের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ আর কলেজিয়াম সিস্টেম নিয়ে। দেখ, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের সাম্প্রতিক পদক্ষেপ আবারও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে ও পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলিকে শীর্ষ আদালতে উন্নীত করার কলেজিয়ামের সুপারিশে কেন্দ্র প্রায় সঙ্গে সঙ্গে সম্মতি জানায়। এক্ষেত্রে কেবল গতানুগতিক প্রক্রিয়া নয়, সরকারের একটি দৃশ্যমান রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলেই আশঙ্কা প্রবল। এই নিয়োগ নিয়ে একমাত্র মহিলা বিচারপতি বি.ভি. নাগারাত্নার ভিন্নমত বিশেষ গুরুত্ব দাবি রাখে। তার মতে বিচারপতি পাঞ্চোলি গুজরাট থেকে পাটনায় বদলি ছিল বিশেষ কারণে এবং সেটি সাধারণ স্থানান্তর নয়। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গুজরাট হাইকোর্ট থেকে 2 বিচারপতি আছেন, জে.বি. পার্দিওয়ালা ও এন.ভি. আঞ্জারিয়া। এই অবস্থায় আবার গুজরাট থেকে নিয়োগ হলে ভারসাম্য নষ্ট হবে। নাগারাত্না সতর্ক করেছেন, সিনিয়রিটির তালিকায় 57 নম্বরে থাকা বিচারপতিকে উন্নীত করলে অনেক যোগ্য বিচারপতি উপেক্ষিত হবেন। তার বক্তব্য পরিষ্কার, এই সিদ্ধান্ত বিচার ব্যবস্থা ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। কেন্দ্রীয় সরকারের ভূমিকা এখানেই সন্দেহজনক। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কলেজিয়ামের ভিন্ন মতকে উপেক্ষা করে সরকারের এত তড়িঘড়ি পদক্ষেপ এই বার্তা দিচ্ছে যে বিচার ব্যবস্থার স্বাধীনতার জায়গায় তারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। শুধু সুপ্রিম কোর্ট নয়, বম্বে হাইকোর্টের সাম্প্রতিক নিয়োগও একই প্রশ্ন উত্থাপন করেছে। নতুন 14 জন অতিরিক্ত বিচারপতির মধ্যে রয়েছেন সিবিআই, ইডি, এনআইএর কৌশলী, মহারাষ্ট্র সরকারের বিশেষ কৌশলী এবং এমনকি সিজিআই বি.আর. গাভাইয়ের আত্মীয় রাজ দামোদর ওয়াকারে।
গাভাই নিজেকে আলোচনার বাইরে রাখলেও তার ভাইপোর নাম অন্তর্ভুক্ত হওয়ার নিঃসন্দেহে প্রভাবের ইঙ্গিত বহন করে। এখানে একটি বৃহত্তর প্রবণতা চোখে পড়ছে। স্বাধীনতার পর থেকে সুপ্রিম কোর্টে অন্তত ৩২ জন বিচারপতির পারিবারিক সম্পর্ক ছিল প্রভাবশালী বিচারপতিদের সঙ্গে। এবারও সেই ধারা অব্যাহত থাকায় প্রশ্ন জাগছে, যোগ্যতা নাকি আত্মীয়তা ও রাজনৈতিক ঘনিষ্ঠতা বিচারপতি নিয়োগের আসল মানদণ্ড? বিচারপতি নিয়োগে সরকারের অতি উৎসাহ ও বাছাই করা নামগুলি কেবল একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে, সরকার চাইছে আদালতকে নিয়ন্ত্রণের আওতায় রাখতে। এমন পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তবে বিচার ব্যবস্থার স্বাধীনতা, ভারসাম্য ও ন্যায় বিচারের উপর মানুষের আস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর আগে আর একজন বিচারপতিকে নিয়েও কি একটা প্রশ্ন উঠেছিল না? হ্যাঁ, এবং তখন বিচারপতির বিরুদ্ধে ছিলেন সিনিয়র আইনজীবীরা। কি যেন ছিল ঘটনাটা, আমি ভুলে গেছি। জাস্টিস বেলা ত্রিবেদী অবসরের পর সিনিয়র আইনজীবী আর বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ফেয়ারওয়েল পাননি। কিন্তু কেন? ফেয়ারওয়েল তো সব বিচারপতিই পাননি, কারণ তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছিল। তিনি নরেন্দ্র মোদীর আমলে গুজরাটে আইন সচিব হিসেবে কাজ করেছেন, তারপর সুপ্রিম কোর্টে দ্রুত চলে আসেন। ঠিক কোন কোন কেসে তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছিল বলতো? ওমর খালিদের জামিন, ইউএপিএ মামলা নিয়ে চ্যালেঞ্জ, ডিকে শিবকুমারের বিরুদ্ধে সিবিআই তদন্ত, আপ নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের মামলা। বিরোধীদের বিরুদ্ধে এরকম অনেক কেস রহস্যজনকভাবে বেলা ত্রিবেদী বেঞ্চে চলে যায়। এইসব অভিযোগ তো বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হ্যাঁ, প্রশ্ন তো তুলে দেয়, আরো প্রশ্ন তুলে দেয় যখন কোনো বিচারপতি সরকারের সপক্ষে রায় দিয়ে রাজ্যসভার টিকিট পান। আদালত বা বিচার ব্যবস্থা তো রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত, কিন্তু কখনো কখনো স্বৈরাচারীরা সবকিছু কায়েম করতে চায়, এমনকি বিচার ব্যবস্থার স্বাধীনতাও। এ বিষয়ে একজন বিচারপতি দারুণ কথা বলেছিলেন। কি বলেছিলেন গো? জাস্টিস অভয় এস ওকা রিটায়ারমেন্টের সময় বলেছিলেন, কাউকে তুষ্ট করার জন্য বা হিরো হওয়ার জন্য রায় দিলে বিচার ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়। রায় দেওয়ার সময় একজন বিচারপতির কাউকে রাগিয়ে দেওয়ার ভয় পেলে চলবে না। তিনি সুপ্রিম কোর্টের সিস্টেম নিয়েও প্রশ্ন তুলেছেন। কি সত্যি কথা। চলো এবার শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।